অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের লেখা নুহাশ এবং আলাদিনের আশ্চর্যচর এক গল্পের তৃতীয় পর্ব। নুহাশ স্কুলে যাবার জন্য তৈরি হয়েছে। মোনার মা তাকে স্কুলে নিয়ে যাবে। নুহাশের কাঁধে বইয়ের ব্যাগ, হাতে পানির বোতল। মোনার মাকে সে কিছু নিতে দেবে না। রিকশায় যাবার সময় মোনার মা তাকে এক হাতে জড়িয়ে ধরে থাকে, তাতেও নুহাশের আপত্তি। সে বড় হয়েছে, তাকে হাত ধরে ধরে রাখা যাবে না। তাছাড়া বুয়ার গা থেকে মশলার গন্ধ আসছে। স্কুলের কাছাকাছি এসে নুহাশ বলল, স্কুলে যেতে ইচ্ছে করছে না বুয়া। বাসায় চলে যাইবা? আমায় হলে রাগ হইব। অনেকদিন স্কুল কামাই হয়েছে, আজও যদি না যাওয়া হয় তাহলে মা সত্যি সত্যি রাগ করবে। নুহাশের সঙ্গে রাগ করলে মা হইচই বা বকাঝকা করে না, কথা বন্ধ করে দেয়, আর কেমন ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। এর চেয়ে বকাঝকা ভালো ছিল। নুহাশ বলল, আমার বোধহয় জ্বর আসছে, জ্বর নিয়ে কি স্কুলে যাওয়া উচিত? না, উচিত না। দেখি জ্বর কেমন। মোনার মা গায়ে হাত দিল। গা ঠান্ডা, জ্বর নেই। জ্বর আছে না বুয়া? শরীর ঠান্ডা। শরীর ঠান্ডা হওয়াও এক ধরনের জ্বর, আসল জ্বরের চেয়েও খারাপ। তাহলে চলো বাসায় যাই গিয়া। বাসায় যেতেও ইচ্ছে করছে না। মোনার মা বিস্মিত হয়ে বলল, কই যাইতে চাও? বাবার কলেজে চলো না বুয়া, তুমি তো চেনো না? মিরহাজের কলেজ মোনার মা চেনে, কয়েকবার এসেছে। কিন্তু হুট করে নুহাশকে নিয়ে কলেজে উপস্থিত হওয়াটা কি ঠিক হবে? আম্মা শুনলে প্রচণ্ড রাগ করবে। নুহাশ বলল, চলো না বুয়া। রিক্সা ভাড়া তো নাই, যাবো কেমনে? আমার কাছে টাকা আছে, আমি স্কুল ব্যাগে হরলিক্সের কৌটোটা নিয়ে এসেছি। মিরহাজকে কলেজে পাওয়া গেল না। আজ তার ক্লাস ছিল 11টায়, কিন্তু সে 10 দিনের আর্ন লিভ নিয়েছে। আগামী 10 দিনের আসার কোনো সম্ভাবনা নেই। কলেজের একজন স্যার বললেন, তোমার বাবাকে কিছু বলতে হবে খুকি? নুহাশ কাঁদো কাঁদো মুখে বলল, না। বাসায় চলে যাও, নিশ্চয়ই তোমার বাবা এতক্ষণে বাসায় চলে গেছে। আচ্ছা। নুহাশ বাসায় গেল না। কলেজের করিডোরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে বাবা হুট করে কলেজে চলে এসে তাকে চমকে দেবে। এরকম কতবার হয়েছে। আসার যখন কথা না, তখন বাবা এসে উপস্থিত। একবার তার নানাবাড়ি গিয়েছে জামালপুর, দুপুরে ট্রেনে গেছে, বাবা যায়নি। তার নাকি খুব জরুরি কাজ আছে। সকালে কলেজে পরীক্ষার ডিউটি আছে, প্রিন্সিপাল ছুটি দেবে না। এত মন খারাপ হলো নুহাশের। ট্রেনে উঠে কাঁদতে কাঁদতে মা বলল, বাবা সঙ্গে যাচ্ছে না তো কি হয়েছে, তার কাজ আছে, কাজেই সে সেখানে যাচ্ছে না। বেড়ানোর যে কাজ বড় না। নুহাশের নানাবাড়ি পৌঁছল ঠিক সন্ধ্যাবেলায়। বাড়িতে ঢুকে দেখে বাবা নানিজানের পালঙ্কে পা তুলে হাসি মুখে সবার সঙ্গে গল্প করছে। নুহাশের দিকে তাকিয়ে বলল, তারপর তোমাদের কি খবর? নুহাশ এতই অবাক হলো যে মুখ দিয়ে কথা বেরোলো না। তার মনে হলো এটা বোধহয় স্বপ্ন। রেবেকা বলল, ব্যাপার কি? মিনহাজ হাসতে হাসতে বলল, তোমাদের একটা সারপ্রাইজ দিলাম। পরীক্ষার ডিউটি অন্য একজনের ঘাড়ি চাপিয়ে সোজা চলে গেলাম বাস স্টেশনে। বাসে করে এক ধাক্কায় জামালপুর। কি সারপ্রাইজ হয়েছ? নুহাশের ধারণা বেশ কিছুক্ষণ কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকলে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা এসে উপস্থিত হবে। মোনার মা বলল, চলো যাই গিয়া, কতক্ষণ খাড়ায় থাকবা? আচ্ছা চলো। নুহাশের মনে হলো সে অনেক দিন বাবাকে দেখছে না, অনেক অনেক দিন। আজ দেখা হলে খুব ভালো হতো। অনুস্বার কবিতাটা শোনা যেত। বাবা নুহাশকে নিয়ে একটা কবিতা বানিয়েছে। কবিতার নাম
অনুস্বার কবিতা, খুব জটিল কবিতা। এমনিতে মানে বোঝা যায় না, কিন্তু মানে আছে। নুহাশ আব্বু টিং। নুহাশ আব্বু, গোলটা চক্ষু, তার চোখ গোল, হাসটুং করছিং, সে হাসি করছে অর্থাৎ হাসছে, ফিক ফিকিং, ফিক ফিক করে, হাসটুং দেখুং, আদর লাগছিং, হাসি দেখে আদর লাগছে। নুহাশ জ্বর নিয়ে ফিরল, এতে সে এবং মোনার মা দুজনেই বেশ খুশি হল। মাকে আর মিথ্যা বলতে হবে না, সত্যি সত্যি জ্বর এসেছে। জ্বর হওয়া নুহাশের অভ্যাস হয়ে গেছে। খারাপ লাগে না, বরং চাদর গায়ে দিয়ে জানালার কাছে বসে থাকতে ভালো লাগে। মোনার মা বলল, কিছু খাইবে না ফা? না। শরবত বানায় দেই লেবু দিয়া? হুম। জ্বর তাহলে কমবো? শরবত খেলে জ্বর কমবে না। জ্বর কেন হয় তা কি তুমি জানো মোনার মা? জানবো না কেন, আল্লাহ পাক জ্বর দেয় বললাই জ্বর হয়। দূর, আল্লাহ এমন খারাপ জিনিস আমাদের দেবেন কেন? উনি দেবেন ভালো ভালো জিনিস দেবেন। জ্বর খুব খারাপ জিনিস না আফা, জ্বর ভালো জিনিস। জ্বর হইলে পাপ কাটা যায়। কি যে অদ্ভুত অদ্ভুত কথা বলো বুয়া। পূব দিকের জানালা খোলা, জ্বরগায়ে নুহাশ জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। দুটি ভিখারি মেয়ে ঠিক জানালার নিচে খেলা করছে, অদ্ভুত খেলা। একজন অন্যজনকে ঠেলছে এবং খিলখিল করে হাসছে। এই খেলার নাম বোধ হয় ঠেলাঠেলি খেলা। নুহাশ ডাকল, এই এই। ওরা দুজনই একসঙ্গে বলল, এই এই বলে হেসে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়তে লাগল। এত আনন্দ এদের। দুপুরে এলো শিলপাটা ধার করানো মানুষটা। নুহাশের তখন জ্বর বেড়েছে। সে শুয়ে আছে চাদর গায়ে জড়িয়ে। এখন তার কিছুই ভালো লাগছে না। দেয়ালগুলিকে মনে হচ্ছে অনেক বেশি সাদা, চোখে লাগছে। শিলপাটা ধার করানোর লোকটা ঠিক তার জানালার কাছে এসে মিষ্টি করে বলছে, শিলপাটা ধার করাইবেন, শিলপাটা ধার। অবিকল যেন একটা গান। গান শুনতে শুনতে নুহাশ ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন বিকেল। নুহাশের গায়ে জ্বর নেই, শরীর ঝরঝরে, খুব খিদে হয়েছে। ঘুম ভেঙেই সে শুনল মা কার সঙ্গে যেন উঁচু গলায় কথা বলছেন। কার সঙ্গে? বাবা কি চলে এসেছে? নুহাশ কান পেতে রাখল। না, বাবা আসেনি, মেজো মামা। নুহাশের একজনই মামা। তিনি নুহাশের মার চেয়ে বয়সে 10 বছরের বড়। তবু নুহাশ কেন তাকে মেজো মামা ডাকে সে নিজেও জানে না। তার নাম জাহেদুল করিম, বিমানের পাইলট। বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। খুব গম্ভীর ধরনের মানুষ। তবু কেন জানি নুহাশের তাকে খুব ভালো লাগে। তিনি এই বাড়িতে আসার মানেই হলো কোনো না কোনো উপহার নুহাশের জন্য নিয়ে এসেছেন। তিনি খালি হাতে এই বাড়িতে এসেছেন এমন দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। মেজো মামার সঙ্গে মা ঝগড়া করছে কেন? বড় ভাইদের সঙ্গে কখনো কি ঝগড়া করা যায়? যায় না। নুহাশের কোনো বড় ভাই থাকলে সে কখনো তার সঙ্গে ঝগড়া করত না। বড়দের ঝগড়া ছোটদের শোনা উচিত না, তবু নুহাশ শুনছে। কারণ মা কেন ঝগড়া করছে তা জানতে ইচ্ছে করছে। মেজো মামা, গলা খুব গম্ভীর, তুই বলতে চাচ্ছিস যে তোদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না? অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা কি নুহাশ বুঝতে পারছে না। একসময় মাকে জিজ্ঞেস করতে হবে। মা বলছে, না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা দুজন দুই মেরুর মানুষ। মেরুর মানুষ আবার কি? এস্কিমো? মেজো মামা বলছে, তুই তবে চাস কি? মা বলছে, আমি ঠিক করেছি ওর সঙ্গে বাস করব না। বাস করব না বলতে কি মিন করছিস?
মিন করছিসটা আবার কি? মা বলছে আমি সেপারেশন নেব ভাইয়া, আমি নুহাসকে নিজের মতো করে মানুষ করব। সেপারেশন নিবি? হ্যাঁ নেব, সেপারেশন ছাড়া কোনো পথ নেই। সেপারেশন কি নুহাস জানে? তাদের ক্লাসের একটি মেয়ে মিথিলার বাবা মায়ের সেপারেশন হয়েছে। বাবাটা অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সেই মেয়েটা একদিন স্কুলে এসেছিল। ও আল্লাহ, দেখতে কি যে কুৎসিত। মেজো মামা বলছে চট করে বলে ফেলবে সেপারেশন। চট করে বলিনি তো ভাইয়া, আমি এটা নিয়ে 3 বছর চিন্তা করেছি, তোমাদের কাউকে কিছু বলিনি। ওর সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। আমার তো ধারণা তুই এখন পাগল হয়ে গেছিস। কথা শোন রেবেকা, ব্যাপারটা হলো, তুমি আমাকে কিছু বোঝাতে এসো না ভাইয়া, লাভ হবে না। আমি আজ অফিসে যাইনি, এক লয়ারের কাছে গিয়েছি, ওকে উকিলের চিঠি পাঠিয়ে দিয়েছি। কি বললি? বুঝতে পারছি তোমার বিশ্বাস হচ্ছে না। উকিলের চিঠির কপি আমার কাছে আছে, দেখতে চাইলে দেখতে পারো। আই সি। ভাইয়া চা খাবে? না, চা খাবো না, নুহাসকে দেখে চলে যাব। তোর অবগতির জন্য জানাচ্ছি, নুহাসের বাবাকে আমি অসম্ভব পছন্দ করি। সেটা আমি জানি। ওর চরিত্রে কিছু মজার ব্যাপার আছে যা সবাইকে আকৃষ্ট করে। কিন্তু তোমরা ওর সঙ্গে জীবনযাপন করো না, আমি করি। আমার কাছে কিছুই মজার বলে মনে হয় না। তুমি কি চলে যাচ্ছ ভাইয়া? হ্যাঁ, চলে যাচ্ছি। মেজো মামা যাবার আগে নুহাসের ঘরে ঢুকলেন। নুহাস লাফ দিয়ে উঠল। কেমন আছিস রে নুহাস টুনটুন? ভালো আছি মেজো মামা। জ্বর বাঁধিয়েছিস শুনলাম? হ্যাঁ মামা, বাঁধিয়েছি। জ্বর বেশি দিন বেঁধে রাখিস না, বেশি দিন বেঁধে রাখলে গায়ের সঙ্গে লেগে যাবে, আর ছাড়ানো যাবে না। এবার তুমি আমার জন্য কোনো উপহার আনোনি মামা? এনেছি। কি এনেছ? আলাদিনের আশ্চর্য চেরাগ। সত্যি মামা? হ্যাঁ সত্যি, ওই প্যাকেটে আছে। নুহাস হতভম্ব গলায় বলল, ঘষলে দৈত্য চলে আসে? দূর পাগলি, দৈত্য আসবে কোত্থেকে? এটা একটা খেলনা, আলাদিনের প্রদীপের মতো করে বানিয়েছে। ভেতরে 2টা পেন্সিল ব্যাটারি আছে। ঘষলে প্রদীপের মাথা থেকে কুচকুচে কালো ধোঁয়া বের হয়। মোটর সাইকেলের মতো কিছুক্ষণ ভন ভন শব্দ করে, লাল নীল আলো বের হয়। হংকং থেকে কিনলাম। নুহাস দুঃখিত গলায় বলল, সত্যিকার প্রদীপ কিনলে না কেন মামা? পাগলি বলে কি, সত্যিকারের প্রদীপ কোথায় পাবো? পাওয়া গেলে তো ভালোই হতো। এই সময়ে যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার তা হলো আলাদিনের আশ্চর্য চেরাগ। যাই পাগলি। নুহাসের মেজো মামা দুঃখী দুঃখী মুখ করে চলে গেলেন। মামাকে এত দুঃখিত হতে নুহাস এর আগে কখনো দেখেনি। নুহাসের এতই মন খারাপ হলো যে সে উপহারের প্যাকেটটা পর্যন্ত খুলল না। রেবেকা অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছিল। আজ ছুটির শেষ দিন। সে নুহাসকে স্কুলে দিয়ে বাসায় ফিরে চা খেতে বসেছেন, তখনই কলিং বেল বাজল। দরজা খুলল রেবেকা নিজেই। মিনহাজ দাঁড়িয়ে আছে, তার হাতে রজনীগন্ধার কয়েকটা স্টিক। কিন্তু মিনহাজের মুখও শুকনো। রেবেকা কঠিন গলায় বলল, কি ব্যাপার? কোনো ব্যাপার না, কেমন আছো? ভালোই আছি, খারাপ থাকবো কেন? উকিল নোটিশ পেয়েছ? তোমার বন্ধু বদরুলের ঠিকানায় পাঠিয়েছিলাম। পেয়েছি। কখন পেলে? গত রাতে। আমি একটু দিনাজপুর গিয়েছিলাম কান্তজির মন্দির দেখতে, ফিরে এসে দেখি এই ব্যাপার। একটু বসি রেবেকা। রেবেকা মনে মনে হাসল। মিনহাজ আজ তার নিজের ঘরেই বসার অনুমতি চাইছে। রেবেকা বলল, ফুলগুলি কি আমার জন্য? হুম।
অবস্থা দেখে মনে হচ্ছে রাস্তায় কুড়িয়ে পেয়েছ। মিনহাজ হাসল। রেবেকা বলল, দয়া করে হাসবে না। তোমার হাসি আমার অসহ্য বোধ হয়। উকিল নোটিশ সম্পর্কেও আমাকে কিছু বলার চেষ্টা করবে না বা বোঝাতে চাইবে না। আমি যা করেছি অনেক ভেবেচিন্তেই করেছি, যাতে সবার মঙ্গল হয় সেই ব্যবস্থাই করেছি। মিনহাজ করুণ গলায় বলল, তোমাকে এবং নুহাসকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ভুল বলছো। আমরা দুজন তোমার কাছে কোনো ব্যাপারই না। তুমি ব্যস্ত তোমার নিজের ভুবন নিয়ে। তোমার নিজের ভুবন খুবই ইন্টারেস্টিং। সেই তুলনায় আমরা মোটেই ইন্টারেস্টিং নই। আমাদের কোনো কিছুতেই তোমার কিছু যায় আসে না। ভুল বললে রেবেকা। ভুল বলিনি। আমি এক্ষুনি প্রমাণ দিতে পারি। প্রমাণ করব? করো। বেশ, তাহলে বলো তো, আমি কোথায় কাজ করি? কোন অফিসে? অফিসটা কোথায়? অফিসে আমার নিজের একটা টেলিফোন আছে। সেই টেলিফোনের নাম্বার কত? মিনহাজ কিছু বলছে না, বিব্রত ভঙ্গিতে তাকিয়ে আছে। রেবেকা হাসতে হাসতে বলল, আমি গত 4 বছর ধরে চাকরি করছি। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। এই 4 বছরে তুমি তা জানতেও চাওনি। আমার চাকরিটা কি জানার আগ্রহ হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপার কিছু না। এটা হলো তোমার প্রকৃতি। তোমার প্রকৃতির এই অংশ সবার অজানা। সবাই তোমার প্রকৃতির উজ্জ্বল দিকটা জানে। যাই হোক, চা বানিয়ে দিচ্ছি, চা খাও। চা খেয়ে চলে যাও। নুহাস ফিরবে কখন? স্কুল শেষ হলেই ফিরবে। ভালো কথা। নুহাস কোন স্কুলে পড়ে বলো তো? অগ্রণী। আগে অগ্রণীতে পড়ত, তারপর স্কুল বদল করা হয়েছে। এখন সে পড়ে হোলি ক্রসে। স্কুল বদলের সেই খবর তুমি জানো না। ভালো কথা। ওর জন্ম তারিখ জানো? বলো তো কত? 10 জুলাই। রেবেকা হাসতে হাসতে বলল, হয়নি, হবে না জানতাম। 10 জুলাই আমার জন্মদিন, নুহাসের নয়। দুধ চা দিয়ে দেব না দুধ ছাড়া দেব? চা খাবো না। তাহলে তো ভালোই, এখন চলে যাও। বিকেলে একবার আসি। নুহাসের সঙ্গে দেখা হয়নি। বিকেলে এলে দেখা হবে না। আমি ওকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তোমার আসার দরকার কি? মায়া যা আছে তাই থাকুক, বাড়িয়ে লাভ নেই। আরেকটা কথা, আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। যাচ্ছ কোথায়? একটা অ্যাপার্টমেন্টে গিয়ে উঠব। ভাড়া একটু বেশি, কিন্তু সিকিউরিটি ভালো। অ্যাপার্টমেন্টটা কোথায়? ঠিকানা কি? রেবেকা হাই তুলতে তুলতে বলল, একদিনে অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে ইচ্ছে করছে না। অ্যাপার্টমেন্টের ঠিকানা দিতে চাও না? এই মুহূর্তে চাচ্ছি না। আমি এখন একটু শুয়ে থাকব। চলে যেতে বলছো? হ্যাঁ। ফুলগুলি দয়া করে নিয়ে যাও। বাসি ফুল দিয়ে ঘর ভর্তি করতে চাই না। মিনহাজ উঠে দাঁড়ালো। তার মুখ বিষণ্ণ। দরজা দিয়ে বেরোতে গিয়ে সে চৌকাঠে ধাক্কা খেল। সে তাকালো রেবেকার দিকে। রেবেকা বলল, তোমার মন এখন যত খারাপ বলে মনে হচ্ছে তত খারাপ থাকবে না। মুক্তির আনন্দ পাবে। এক কাজ করো, কুয়াকাটা বলে একটা জায়গায় তোমার যাবার খুব শখ ছিল, ওইখানে চলে যাও। সমুদ্রে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখবে। ইন্টারেস্টিং হবে। বাইরে বৃষ্টি পড়ছে। মিনহাজ বৃষ্টিতেই নেমে গেল। এগুতে লাগলো ভিজতে ভিজতে। রেবেকার একটু খারাপ লাগছে। এই খারাপ লাগাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। শেক্সপিয়ারের একটা কথা আছে, হ্যালমেট বলেছিল, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড।
রেবেকা তাই করছে, এর বেশি কিছু না। 2 দিন পর মিনহাজ আবার এলো। এবার তার হাতে 20টা টাটকা গোলাপ, 1 বক্স চকলেট আর একটা বার্বি ডল। কলিং বেল টিপতে গিয়ে দেখল দরজায় বিরাট তালা ঝুলছে, জানালা টানালা সব বন্ধ। তবু অভ্যাস বসে 3-4 বার কলিং বেল টিপল, কোনো শব্দ হলো না। মিনহাজ গেল বাড়িওয়ালা সিদ্দিক সাহেবের কাছে। সিদ্দিক সাহেব বিস্মিত হয়ে বললেন, ওরা যে চলে গেছে আপনি জানেন না? জি না। সে কি, 2 দিন ধরে মালামাল নেওয়া হয়েছে, আজ সকালে বিছানা বালিশ নেওয়া হলো। বাড়ি ছাড়ার সময় আপনার মেয়েটা খুব কাঁদছিল, এমন কান্না দেখে আমার নিজের চোখেও পানি চলে এলো। মিনহাজ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। সিদ্দিক সাহেব বললেন, বাড়ি যে ছেড়ে দেবে সেটা তো জানতেন। মিনহাজ ইতস্তত করে বলল, জি জানতাম। কোথায় গেছে সেই ঠিকানা আছে না? জি আছে। সেখানে চলে যান, আমিও একবার যাব। ঠিকানা জানি না অবশ্যই। আপনি বলুন, ঠিকানাটা লিখে নেই। আপনার মেয়েটার জন্য মন কাঁদছে, একদিন গিয়ে দেখে আসব। মিনহাজ বলল, জায়গাটা চিনি, মালিবাগের দিকে, কিন্তু ঠিক অ্যাড্রেস জানি না। জেনে এসে আপনাকে লিখে দিয়ে যাব। সিদ্দিক সাহেবের বাড়ি থেকে বের হয়ে মিনহাজ দীর্ঘ সময় পার্কে একা একা বসে রইল। দুপুরে চকলেটের টিন মাথায় নিয়ে পার্কের বেঞ্চিতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখল নুহাসকে নিয়ে সে পার্কে বেড়াতে এসেছে। নুহাস তার কাঁধে, একদল বাচ্চা কাচ্চা তাদের ঘিরে আছে। সে অনুস্বর কবিতা পড়ছে, বাচ্চারা খুব মজা পেয়ে হাততালি দিচ্ছে এবং মুখে বিচিত্র শব্দ করছে, যেমন নুহাস আব্বু টিং, টিং টিং টিং, গোলটা চক্ষুং, উং উং উং, খুব হাসটুং, টুং টুং টুং, ফিক ফিকিং, ইং ইং ইং। অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর না নুহাস? হ্যাঁ সুন্দর। তাহলে এমন মন খারাপ করে আছো কেন? নতুন অ্যাপার্টমেন্টে আসার পর একবারও হাসলে না। দেখি শোনা, হাসো তো। নুহাস হাসল। তোমার ঘরটা কত সুন্দর, তাকিয়ে দেখো, জানালা খুললে কত বাতাস। তার চেয়েও বড় কথা, জানালা খুললে পুরো আকাশটা দেখা যায়। আকাশ দেখতে পাচ্ছ? পাচ্ছি। আকাশটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। দেখো কত বড় বড় 2টো ক্লজেট তোমার ঘরে। একটাতে থাকবে তোমার খেলনা, একটাই বইপত্র। পড়ার টেবিলটা থাকবে জানালার পাশে। পড়তে পড়তে যদি আকাশ দেখতে ইচ্ছা করে তাহলে শুধু মুখ খুললে আকাশ দেখতে পাবে। নুহাস হাই তুলল, তার কিছু ভালো লাগছে না। আবার এই দেখো, ঘরের সঙ্গে বাথরুম। এই বাড়িটার সবচেয়ে ভালো জিনিস কি বলো তো নুহাস? জানি না। সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে বাথরুম। দেখো ঘরের সঙ্গে লাগোয়া কি সুন্দর বাথরুম, সুন্দর না? নুহাস মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, মা, বাবা কি এই বাড়ির ঠিকানা জানে? রেবেকা চট করে জবাব দিতে পারল না। ইতস্তত করে বলল, দেখা হলে আমি তাকে ঠিকানা দিয়ে দেব, তখন জানবে। কবে দেখা হবে? খুব শিগগিরই হবে। এসো তো নুহাস, আমরা তোমার বাথরুমটা দেখি। এখানে গরম পানির ব্যবস্থাও আছে। আমার বাথরুম দেখতে ইচ্ছে করছে না। রাতে কিছু রান্না হয়নি। রেবেকা প্যাকেটে করে চাইনিজ খাবার নিয়ে এসেছে। মুনার মা মুখ বিকৃত করে সেই খাবারের টেবিলে সাজিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলছে, মানুষ এই জিনিস কেমনে খায়, গন্ধ আসতেছে ওয়াক্থু।
নুহাস খাবারের টেবিলে বসে হঠাৎ করে বলল, মা, আমার ভালো লাগছে না। রেবেকা বলল, কি ভালো লাগছে না? বাবা থাকবে এক জায়গায়, তুমি থাকবে আরেক জায়গায়, এটা আমার ভালো লাগছে না মা। সবকিছু তোমার ভালো লাগা মতো করতে হবে তা তো না। তাছাড়া কোনটা ভালো কোনটা মন্দ তাও তুমি জানো না। ভালো মন্দ বোঝার বয়স তোমার এখনো হয়নি। ওকে, খাচ্ছ না কেন? আমার খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলে হাত ধুয়ে উঠে যাও, খাবার নাড়াচাড়া করবে না। নুহাস টেবিল ছেড়ে উঠে গেল। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রেবেকা দরজা ধাক্কা দিয়ে বলল, এ কি নুহাস, দরজা বন্ধ করছো কেন? নুহাস জবাব দিল না। রেবেকা বলল, তুমি একা ঘুমোতে পারবে না, রাতে ভয় পাবে। মুনার মা ঘুমোবে তোমার সঙ্গে। নুহাস জবাব না দিয়ে বাতি নিভিয়ে দিল। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো নুহাস, খুব বাড়াবাড়ি করছো। একটু পরেই আমিও দরজা বন্ধ করে ঘুমোতে যাব, তখন ভয় পাবে। নুহাস জবাব দিল না। রেবেকা বাতি নিভিয়ে ঘুমোতে গেল। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা নুহাস এবং আলাদিনের আশ্চর্য চারাক গল্পের ৩য় পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।